দেবী মাতার নাম শুনেছেন? বিখ্যাত নিউ এজ গুরমা। যোগব্যায়াম, প্রাণিক হিলিং, রিফ্লেক্সোলজি, বিপাশনা, নেচারোপ্যাথির খিচুড়ি বানিয়ে আর্ট অফ লাইফ নামে বিক্রি করেন। ওর কাছে একটা সেশনের জন্য কোটিপতিরা লাইন দেন। ইলাহাবাদে নাকি বিশাল আশ্রম। অন্যান্য রাজ্যেও হেলথ হাব আছে। আছে নিজস্ব এফএম এবং টিভি চ্যানেল। কি ঠিক বললাম তো? গত 6 মাস ধরে দেবী আমার বরের মাথা খাচ্ছে। দেবী কেন চঞ্চলের মাথা খাবেন? কিভাবেই বা খাবেন? চঞ্চল মোটা হয়ে যাচ্ছিল। পেশেন্ট দেখার সময় দুবার মাথা ঘুরে পড়েও যায়। তখনও দেবীকে চিপে আমন্ত্রণ জানায় আর্ট অফ লাইফ সেশন করার জন্য। দেবীকে পাশের বাংলায় থাকতে দেয়। অন্য হার্ট পেশেন্টদের সঙ্গে দেবী সেশনে যোগও দেয়। 1 মাস সেশন করার পরে চঞ্চল অনেকটা রোগা হয়। মাথা ঘোরাটা কমেনি, কেননা ওটা ওর হার্ট ব্লকের জন্য হচ্ছিল। আলটিমেটলি পেসমেকার বসাতেই হলো। মাঝখান থেকে আমার সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ বলতে? Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হল দণ্ডনীয় অপরাধ। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে ইন্দ্রনীল সান্যালের লেখা প্রথমা সিরিজের দ্বিতীয় গল্প দুয়ে পক্ষ। ইন্দ্রনীল সান্যাল, জন্ম 1966 সালের 19 জুলাই। পেশায় একজন স্বনামধন্য ডাক্তার এবং লেখক। 7 মিনিটের গল্প দিয়ে তার লেখা প্রথম ছোট গল্প, যেটা 2004 সালের 19-20 ম্যাগাজিনে প্রকাশিত হয়। আমাদের আজকের গল্পটি ওনার লেখা রহস্যের ধারাপাত গ্রন্থের প্রথমা সিরিজের দ্বিতীয় গল্প দুয়ে পক্ষ। আজকের গল্প পাঠে আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা দুয়ে পক্ষ। মালব্যনগরের অ্যাসাইনমেন্ট চুকিয়ে দিল্লি ফেরা মাত্রই প্রতিরক্ষা মন্ত্রী রঞ্জিত গগৈ প্রথমা লাহিড়ীকে তাঁর সাউথ ব্লকের অফিসে তলব করে বললেন, প্র্যাট, তোকে না একবার কলকাতা যেতে হবে। কেন? মাননীয় রাষ্ট্রপতি অরুণ চ্যাটার্জির হৃদরোগ বিশেষজ্ঞ, নাম ডক্টর চঞ্চল দুবে। পানিহাটিতে ওর একটা হার্ট রিসার্চ ইনস্টিটিউট আছে, নাম চঞ্চল হসপিটাল ইন পানিহাটি বা চিপ। রাষ্ট্রপতির স্ত্রী চন্দ্রিমা চ্যাটার্জি একটা মাসিক পত্রিকা সম্পাদনা করেন। সেটার পরের সংখ্যার জন্য চঞ্চলের সাক্ষাৎকার চাইছে। কি করা যায় বলো দেখি? আমি সাংবাদিক নাকি? ভারতের রাষ্ট্রপতির অনুরোধ, মানে হুকুম। ইন্টারভিউটা তোকেই নিতে হবে। তুই চিপে ফোন করে চঞ্চলের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নে, তারপর বেরিয়ে যা। একদিনেরই কাজ, যাবি, ইন্টারভিউ নিবি, চলে আসবি, সিম্পল ব্যাপার। রঞ্জিত বুঝতে পারেননি, প্রথমাও পারেনি, ইন্টারভিউ নেওয়ার মতো সিম্পল ব্যাপার থেকে কত জটিল ঘটনা ঘটে যেতে পারে। পেনেটিতে গঙ্গার ধারে 10 বিঘে জমির উপরে গড়ে উঠেছে চিপ। 3টে 5তলা হাসপাতাল বিল্ডিং ছাড়াও রয়েছে ডাক্তারদের বাংলো, সেবিকা, কর্মচারী এবং রোগীর বাড়ির লোকেদের থাকার জন্য কোয়ার্টার। গঙ্গার শোভা, নীল আকাশ আর সবুজ মাঠ দেখলে হৃদয় আপনিই ভালো থাকে। খোদ চঞ্চলের হৃদয় এই মুহূর্তে ভালো নেই। হার্ট ব্লকের কারণে বুকে পেসমেকার বসানো হয়েছে। অনেকগুলো ফোন করার পরে সাক্ষাৎকারের অনুমতি পেয়েছে প্রথমা। সে প্রথমবার ফোন করেছিল পেসমেকার বসানোর 3 দিন আগে। সাক্ষাৎকারের প্রস্তাব শুনে হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার বা আরএমও ডক্টর বিকাশ দত্ত ফোন কেটে দেন। দ্বিতীয় দিন ফোন ধরেন চঞ্চলের স্ত্রী গায়ত্রী। তিনি ধৈর্য ধরে সবটা শোনেন এবং অপারেশনের পরে সাক্ষাৎকারের সময় দেন। আজ সেই কাঙ্ক্ষিত দিন। চঞ্চল রয়েছেন নিজের বাংলোর বেডরুমে।
সাধারণ খাটের বদলে শুয়ে আছেন রোগীদের জন্য বিশেষভাবে তৈরি করা রেইলড কট বা রেলিং লাগানো বেডে। বেডের মাথার দিক ৪৫ ডিগ্রিতে ভাঁজ করা। পেসমেকার বসানোর পরে চঞ্চল সম্পূর্ণ সুস্থ, তবে আপাতত বেড রেস্টে আছেন। বেডের পাশে রাখা রয়েছে অক্সিজেন সিলিন্ডার, আইভি স্যালাইনের পাউচ এবং স্ট্যান্ড, কার্ডিয়াক মনিটর এবং আরও নানান জটিল যন্ত্রপাতি। তোমার নাম প্রথমা আর আমার পদবী দুবে। তুমি এক আর আমি দুই। কি ইন্টারেস্টিং ব্যাপার বলো তো। প্রথমা মৃদু হাসল। বেডের ডান পাশে বসে থাকা বছর ১৩ কিশোরের মাথায় হাত বুলিয়ে চঞ্চল বললেন, শিব আমার প্রথম সন্তান, আর এ আমার দ্বিতীয় সন্তান শাশ্বত। শাশ্বত টুকটুকে ফর্সা, ভাসা ভাসা চোখ, গালে সদ্য ফোটা দাড়ির আভাস, ল্যাকপ্যাকে চেহারা, বয়ঃসন্ধির চৌকাঠে পা রেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। অ্যান্টেনাওয়ালা রেডিও, হার্ডওয়্যার লাগানো ঢাউস ল্যাপটপ বেডের ডান দিকে রেখে সে ভিডিও গেম খেলছে। কিবোর্ডের ওপরে হাত চলছে বিদ্যুতের গতিতে। বেডের বাঁ পাশে রাখা চেয়ারে বসে স্মার্টফোনের রেকর্ডার অন করে প্রথমা। স্মার্টফোন আর ইয়ারপ্লাগ বেডের বাঁ দিকে রেখে সাক্ষাৎকার শুরু করে। রাষ্ট্রপতির কার্ডিওলজিস্ট মানে তো ভারতবর্ষের ১ নম্বর কার্ডিওলজিস্ট। এই সাফল্যের রহস্য কি? জীবনে ১ মিনিটও সময় নষ্ট করিনি। জীবনের সব পরীক্ষায় ফার্স্ট হয়েছি। সাফল্যের কথা বলতে গিয়ে গলায় বিষণ্ণতার সুর। সুযোগ বুঝে দ্বিতীয় প্রশ্নটি করে প্রথমা। কোনো রিগ্রেট আছে নাকি? পেশাদারি জগতে প্রথম হতে গিয়ে পরিবারকে সময় দিতে পারিনি, এটাই একমাত্র রিগ্রেট। আপনার স্ত্রীও কি ডাক্তার? গায়ত্রী হোম মেকার হিসেবেই হ্যাপি। ছেলের কোন ক্লাস? শাশ্বতর এখন ক্লাস 7। দিনরাত ভিডিও গেম খেলে হাফ ইয়ারলি পরীক্ষায় ফেল করেছে। আমি ওকে বলি ভিডিয়েট। ভিডিও গেম আর ইডিয়েটের কম্বিনেশন। মন্তব্য শুনে বাবার দিকে রাগী চোখে তাকায় শাশ্বত। চঞ্চল বলেন, ভার্চুয়াল ধাস্তাম্য বন্ধ করে পড়াশোনায় মন দে। আমাদের ফ্যামিলির 3 জেনারেশন কার্ডিওলজিস্ট, তোকেও কার্ডিওলজিস্ট হতে হবে। সামনের মাসেই মেডিকেল এন্ট্রেন্সের প্রিপারেটরি কোর্সে ভর্তি করে দেবো। কিবোর্ডের ওপরে চলতে থাকা শাশ্বতর হাত মুহূর্তের জন্য থমকায়। সে বলে, দুটো কথা মাথায় রেখো। ১ নম্বর কথা হলো ভার্চুয়াল ইজ রিয়েল। নাম্বার 2, আমি বড় হয়ে কার্ডিওলজিস্ট হবই না। ইনফ্যাক্ট আমি ডাক্তারই হব না, আমি প্রোগ্রামার হব। দুবার সাইকিয়াট্রিক কাউন্সেলিং করিও কোনো লাভ হলো না। ছেলের চুল ঘেঁটে দিলেন স্নেহময় পিতা। ভার্চুয়ালকে কেউ রিয়েল বলে? বাবা আর ছেলের প্রসঙ্গ থেকে বেরোতে পরের প্রশ্নে ঢোকে প্রথমা। আচ্ছা, এত বড় হাসপাতাল সামলান কিভাবে? অ্যাডমিনিস্ট্রেশন আমি সামলাই না, তার জন্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছে, ডক্টর লক্ষণ মিশ্র, যে আমার পেসমেকার বসিয়েছে। আমার থেকে বছর ৫ জুনিয়র। চঞ্চলের কথার মধ্যেই ঘরে ঢুকলেন লক্ষণ। ৬ ফুট লম্বা, শ্যামলা গায়ের রং, এক মাথা কোঁকড়া চুল এবং মোটা গোঁফ। অ্যাপ্রনের পকেট থেকে স্টেথোস্কোপ বার করে প্রথমাকে বললেন, আপনার ইন্টারভিউয়ের কথা গায়ত্রী এক্ষুনি বললো আমাকে। আগে জানলে অ্যালাউ করতাম না। আপনাকে আর সময় দেওয়া যাবে না। চঞ্চল নিডস অ্যাবসলিউট বেড রেস্ট। প্লিজ, আমার আর ৫ মিনিট সময় লাগবে। আপনি স্মার্টফোন আর ইয়ার প্লাগটা বেডে রেখেছেন কেন? হ্যাঁ, ওগুলো সরান। সরি। বিছানা থেকে যন্ত্র সরিয়ে প্রথমা ভাবে, শাশ্বতর কম্পিউটার বিছানায় থাকলে অসুবিধা নেই, আর আমার স্মার্টফোন থাকলেই দোষ। পালস দেখে প্রেশার মেপে লক্ষণ বললেন, সব প্যারামিটার স্টেবল আছে। চঞ্চল, আর কি কিছু তোমার লাগবে? জাদুকে পাঠিয়ে দাও, ওষুধ খাবো। আমি এখানেই আছি স্যার। প্রথমাকে চমকে দিয়ে বেডের পিছন থেকে উঠে দাঁড়ালো বছর ২৫-এর এক যুবক। সে মেঝেতে চাদর পেতে শুয়েছিল। তার উপস্থিতি এতক্ষণে টের পাওয়া গেল। চঞ্চল প্রথমাকে বললেন, জাদু আমার ড্রাইভার কাম পার্সোনাল সেক্রেটারি, 2 in 1। জাদু, ওষুধ দে। তোমার ইন্টারভিউ শেষ হলে গায়ত্রী খাবার নিয়ে আসবে। খাবার না পিন্ডি।
যত সব ন্যাকামি। বউয়ের ওপর এত রাগ কেন? ঝগড়া হয়েছে নাকি? ব্যক্তিগত ব্যাপারে নাক না গলিয়ে প্রথমা বলল, তা কবে থেকে পুরোদমে প্র্যাকটিস করা শুরু করেছেন? সবে গতকাল সন্ধ্যেবেলা আইসিসিউ থেকে ছাড়া পেয়েছি, এখন 2 দিন রেস্ট নেব। বুকের বাঁ দিকে হাত বোলাচ্ছেন চঞ্চল। এই নিন ওষুধ। চঞ্চলের হাতে ট্যাবলেট আর জলের গেলাস তুলে দিয়েছে চাঁদু। ট্যাবলেট মুখে ফেলে এক ঢোক জল খেয়ে গেলাস ফেরত দেন চঞ্চল। চাঁদু জিজ্ঞেস করে, দেবী মাতার ক্যাপসুলটা দেব? ওর ক্যাপসুল আমি আর খাবো না। দেবী মাতার নাম শুনে প্রথমা ভাবে কার্ডিওলজিস্টেরও গুরুমা আছেন। তার চিন্তার মধ্যে চঞ্চল বুকের বাঁ দিকে মালিশ করতে করতে বললেন, জাদু, লক্ষণকে ডাক। কি হলো? কি হলো? চঞ্চল কুলকুল করে ঘামছেন, মুখ ফ্যাকাশে, শ্বাস চলছে দ্রুত গতিতে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, স্যারের শরীর খারাপ লাগছে। চিৎকার শুনে দৌড়ে ঘরে ঢুকলেন লক্ষণ আর গায়ত্রী। বছর 40-এর গায়ত্রীকে বেশ মায়ের মতো দেখতে। টুকটুকে ফর্সা, বেঁটে খাটো, গিন্নি গিন্নি টাইপ। ওদের দুজনকে দেখে শুকনো জিভ দিয়ে ঠোঁট চেটে চঞ্চল বললেন, সব শেষ হয়ে গেল। 45 ডিগ্রিতে হেলিয়ে রাখা বেড মেঝের সমান্তরাল করে দিলেন লক্ষণ। চঞ্চলের নাকে অক্সিজেনের নল গুঁজলেন, হাতে স্যালাইনের সূঁচ ঢোকালেন। প্রথমা আর শাশ্বতকে ধাক্কা মেরে বেডের পাশ থেকে সরালেন। ল্যাপটপ বেড থেকে সরিয়ে পাশের টেবিলে রাখলেন এবং কার্ডিয়াক মনিটরের তার চঞ্চলের শরীরে জুড়ে দিলেন। চাঁদু মোবাইল ফোনে অ্যাম্বুলেন্স ডাকছে। মনিটর হঠাৎ জ্যান্ত হয়ে উঠে সবুজ জীবনরেখা দেখাতে শুরু করেছে। পিকপিক করে হৃদয়ের শব্দ শোনাচ্ছে। মনিটরের দিকে তাকিয়ে প্রথমা দেখল ঢেউয়ের মতো জীবনরেখা এক লহমায় স্ট্রেট লাইন হয়ে গেল। শিশুর হাতে আঁকা মাটি আর আকাশের মধ্যেকার দিগন্ত রেখার মতো সোজা। অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যাচ্ছে। গায়ত্রী স্বামীর নিস্পন্দ বুকের ওপর ঝাঁপিয়ে পড়লেন। দেখুন ম্যাডাম, ব্যাপারটা সিরিয়াস। প্রথমার দিকে তাকিয়ে পানিহাটি থানার অফিসার ইনচার্জ পুলক দাস বললেন, ডক্টর চঞ্চল দুবের আনন্যাচারাল ডেথ নিয়ে ওর স্ত্রী গায়ত্রী দুবে এবং ওর কলিগ ডাক্তার লক্ষণ মিশ্র পানিহাটি থানায় আলাদা দুটো এফআইআর করেছেন। গায়ত্রীর অভিযোগ দেবী মাতার বিরুদ্ধে, লক্ষণের অভিযোগ আপনার বিরুদ্ধে। দুটো এফআইআরেই ধারা 302 দেওয়া হয়েছে, অর্থাৎ কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। দেবী মাতা বা আপনাকে আমি আপাতত জেরা করার জন্য থানায় নিয়ে যাচ্ছি না, কিন্তু আপনি আমাকে হেল্প করুন। আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমার কাছে হোম ডিপার্টমেন্ট থেকে অলরেডি খবর চলে এসেছে যে আপনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কোন ডিপার্টমেন্ট সেটা জানার অধিকার নাকি আমার নেই। প্লাস আমার ওপরে চাপ আছে যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে ছেড়ে দিই। কিন্তু কেসটা র্যাপ আপ না করে কী করে ছাড়ি বলুন তো? প্রথমা মাথা নিচু করে ভাবছে। না, নিজেকে নিয়ে নয়, চঞ্চলকে নিয়ে। অ্যাম্বুলেন্সে চাপিয়ে চিপের আইসিইউতে নিয়ে গিয়েও তাকে বাঁচানো যায়নি। লক্ষণ ডেথ ক্লিয়ার করেছেন সকাল 11টায়, এখন রাত 8টা বাজে। কান্নাকাটি, চিৎকার, থানায় ফোন, পুলিশ আসা, পোস্টমর্টেমের জন্য বডি বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া, ময়না তদন্তের রিপোর্ট টেলিফোন মারফত আনঅফিসিয়ালি জানতে পারা। এইসব করতে করতে সন্ধে 7টা বেজেছে। চঞ্চলের সেলাই করা দেহ এখন চিপের রিসেপশনে রাখা রয়েছে। আগামীকাল সৎকার হবে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া অনেকক্ষণ এসে গেছে। রাষ্ট্রপতির কার্ডিওলজিস্টের মৃত্যু মানে ধুন্ধুমার মিডিয়া সার্কাস। চঞ্চলের মৃত্যু সংবাদ শোনার পরে প্রথমা চলে যেতে চেয়েছিল, লক্ষণ যেতে দেননি। বলেছেন, আপনি পুলিশ না আসা পর্যন্ত যেতে পারবেন না। প্রথমা বাধ্য হয়ে রঞ্জিতকে ফোন করেছিল। তিনি কি কলকাঠি নেড়েছেন প্রথমা জানে না। প্রথমা আর পুলক বসে রয়েছে চঞ্চলের বাংলোর ড্রয়িং রুমে। প্রথমা বুঝতে পারছে এই তদন্তে পুলককে সাহায্য করতে হবে।
সে নিচু গলায় জানতে চাইল, হার্টের রোগীর মৃত্যুকে আনন্যাচারাল ডেথ কেন বলা হচ্ছে? ভালো প্রশ্ন। ডাক্তারের উপস্থিতিতে মৃত্যু হয়েছে। কার্ডিওলজি রোগী হৃদয় সংক্রান্ত সমস্যায় মারা গেছেন, কাজেই এটা আনন্যাচারাল ডেথ হওয়ার কথা নয়। কিন্তু বাড়ির লোক এবং চিকিৎসক থানায় এফআইআর করেছেন। মিডিয়ার চাপও আছে, আমাকে প্রসিড করতেই হবে। পোস্টমর্টেম যিনি করেছেন তিনি ফোনে জানিয়েছেন যে পেসমেকার বন্ধ হয়ে হার্ট ব্লকের ফলে মৃত্যু। লিখিত রিপোর্ট কাল দেবেন। ভিসিরার কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্টের প্রাইমারি ফাইন্ডিং আর কিছুক্ষণের মধ্যে ফোনে জানাবেন। সময় নষ্ট করে লাভ নেই, গায়ত্রীকে ডাকুন। অভিযোগ কাহিনীকে নিয়ে জেরা শুরু করা যাক। ড্রয়িং রুমে ঢুকে গায়ত্রী বললেন, আমাকে ডেকেছেন? গায়ত্রী সিঁদুর মুছে ফেললেও সিঁথির লাল আভা যায়নি। পরনে নীল নরুন পেরে শাড়ি, কান্নাকাটির ফলে চোখ জবা ফুলের মতো লাল। পুলক বললেন, আপনি বসুন। সোফায় বসে প্রথমার দিকে তাকিয়ে গায়ত্রী বললেন, আপনি সকাল থেকে কিছু খেয়েছেন? না। চাঁদু, স্যান্ডউইচ আর কফিটা নিয়ে আয়। ছেলের দিকে তাকিয়ে বিষণ্ণ গলায় বললেন, শত, তুমি খাবার জল নিয়ে এসো। ল্যাপটপে মুখ গুঁজে বসেছিল শাশ্বত। বাবা মারা যাওয়ার পরে এক ফোঁটা চোখের জলও ফেলেনি। মায়ের কথা শুনে বলল, চাঁদুদা, তুমি বসো, আমি আনছি। মেঝে থেকে উঠে ঘর থেকে বেরোয় চাঁদু। আপনি কেন মনে করছেন যে আপনার স্বামীকে খুন করা হয়েছে? আঁচলের খুঁট আঙুলের ফাঁকে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গায়ত্রী বললেন, দেবী মাতার নাম শুনেছেন? বিখ্যাত নিউজ গুরমা। যোগব্যায়াম, প্রাণিক হিলিং, রিফ্লেক্সোলজি, বিপাশনা, নেচারোপ্যাথির খিচুড়ি বানিয়ে আর্ট অফ লাইফ নামে বিক্রি করেন। ওর কাছে একটা সেশনের জন্য কোটিপতিরা লাইন দেন। ইলাহাবাদে নাকি বিশাল আশ্রম। অন্যান্য রাজ্যেও হেলথ হাব আছে। আছে নিজস্ব এফএম এবং টিভি চ্যানেল। কি ঠিক বললাম তো? গত 6 মাস ধরে দেবী আমার বরের মাথা খাচ্ছে। দেবী কেন চঞ্চলের মাথা খাবেন? কিভাবে বা খাবেন? চঞ্চল মোটা হয়ে যাচ্ছিল। পেশেন্ট দেখার সময় দুবার মাথা ঘুরে পড়েও যায়। তখনও দেবীকে চিপে আমন্ত্রণ জানায় আর্ট অফ লাইফ সেশন করার জন্য। দেবীকে পাশের বাংলায় থাকতে দেয়। অন্য হার্ট পেশেন্টদের সঙ্গে দেবী সেশনে যোগও দেয়। 1 মাস সেশন করার পরে চঞ্চল অনেকটা রোগা হয়। মাথা ঘোরাটা কমেনি, কেননা ওটা ওর হার্ট ব্লকের জন্য হচ্ছিল। আলটিমেটলি পেসমেকার বসাতেই হলো। মাঝখান থেকে আমার সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ বলতে? সেশন করার সূত্রে দেবীর সঙ্গে চঞ্চলের ঘনিষ্ঠতা হয়। রোজ রাতে ডিনার সেরে চঞ্চল পাশের বাংলোয় চলে যেত। ব্রেকফাস্টের সময় এখানে আসতো। গায়ত্রীর কথা শুনে প্রথমার অস্বস্তি হচ্ছে। সে শাশ্বতর দিকে তাকিয়ে বলল, তুমি পাশের ঘরে গিয়ে বসো। কোনো দরকার নেই। ও জানে ওর বাবা যাবতীয় সম্পত্তির মালিকানা দেবীর নামে করে দিয়েছে। সে কি, এটাই প্রথম উইল? এটা দ্বিতীয় উইল। প্রথম উইলে যাবতীয় সম্পত্তির মালিক ছিলাম আমি আর শত। এই উইলে আমার নাম কেটে দেবীর নাম বসিয়েছে। ছেলের নামটা প্রাণে ধরে কাটতে পারেনি। চাঁদু একটা ট্রে টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। ট্রেতে স্যান্ডউইচ, থার্মোফ্লাক্স ভর্তি কফি, কাপ আর জলের বোতল সাজানো। গায়ত্রী সোফা থেকে উঠে প্রথমার হাতে স্যান্ডউইচ ধরিয়ে বললেন, খাও। চঞ্চল মারা যাওয়ার পরে চিপের মালিক এখন দেবী। আমি সন্দেহ করব না এটা মার্ডার। কিন্তু দেবী তো ক্রাইম সিনে ছিলেন না। ঘটনাস্থলে না থেকেও মার্ডার করা যায় মিস্টার দাস। আজকাল নানা সাস্টেন রিলিজ ক্যাপসুল বেরিয়েছে। খাওয়ার অনেক পরে অ্যাকশন শুরু হয়। চঞ্চল নিয়মিত দেবীর দেওয়া হার্বাল ক্যাপসুল খেত। ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি ডক্টর লক্ষণ মিশ্রকে পাঠিয়ে দিন, আর দেবীকে বলে রাখুন আমরা ওর সঙ্গে কথা বলবো। সে এখন টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে ব্যস্ত। আঁচলে চোখ মুছে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যান গায়ত্রী। এই যে দেখুন, আমার হাতে একদম সময় নেই। চিপের ম্যানেজমেন্ট সামলানো একটা হেডেক, তার কর্ণধারে অন্ত্যেষ্টি সামলানো আরেকটা। এর মধ্যে আমাকে আর জ্বালাবেন না প্লিজ। ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসে পুলকের দিকে তাকিয়ে বললেন লক্ষণ, চঞ্চল তো প্রাক্তন কর্ণধার হয়ে গেছেন, বর্তমান কর্ণধারকে আপনি? ট্যালেন্ট আর লেবারকে প্রায়োরিটি দিলে সেটাই হওয়া উচিত, কিন্তু দেশটার নাম ভারতবর্ষ,
আর এখানে ভরং আর বুজরুকির জয় হয়। যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। আপনি দেবী মাতার নাম শুনেছেন? না শুনে উপায় আছে? টিভি খুললেই তো তার ছবি। একদিকে মডার্ন মেডিসিন, অন্যদিকে ইন্ডিয়ান মিস্টিসিজম, এই দুই পক্ষের গাঁটছড়া বেঁধে দেবী চিপকে ইন্টারন্যাশনাল ওয়েলেন্স হাবে বদলে দিতে চান, যেখানে মেডিসিন বা সার্জারি ছাড়াই হৃদযন্ত্র ভালো থাকবে। দেবীর মোটো হলো বাইপাস দ্য বাইপাস। দেবী চাইলেই তার বদল ঘটবে না, তার জন্য চঞ্চলের অনুমতির প্রয়োজন। চঞ্চল উইল করে চিপের অর্ধেক মালিকানা দেবীর নামে করে দিয়েছে। আমি এখন ওই ফ্রডটার বেতনভোগ কর্মচারী। কি হিউমিলিয়েটিং। বাকি অর্ধেক মালিকানা তো শাশ্বতর নামে, অত হিউমিলিয়েশনের কি আছে? শাশ্বত এখনও জুনিয়র, সম্পত্তির অর্ধেক ওর নামে থাকলেও ওর লিগ্যাল গার্জেন সেটা হ্যান্ডেল করবে। চঞ্চল কাকে লিগ্যাল গার্জেন করে গেছে কে জানে। শাশ্বতর মাথায় হাত বুলিয়ে গলায় অপত্য স্নেহ মিশিয়ে লক্ষণ বলেন, ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছে। ওর বেসিক প্যাশনের জায়গা হলো নতুন প্রোগ্রাম বানানো। আর এদিকে চঞ্চল ওকে ডাক্তার করার জন্য উঠে পড়ে লেগেছে একেবারে। এই নিয়ে রোজ বাপ ছেলের মধ্যে চরম অশান্তি। একদিন শাসালো যে ডাক্তারি না পড়লে ত্যায্যপুত্র করে দেবে। মাথায় হাতের স্পর্শ পেয়ে শাশ্বত হাসি মুখে লক্ষণের দিকে তাকালো। তার দৃষ্টিতে হিরো ওয়ার্শিপ। প্রথমা স্যান্ডউইচ খেতে ব্যস্ত ছিল, এতক্ষণে মুখ খুলল। চঞ্চলের পেসমেকার বন্ধ হয়ে যাওয়ার কারণ কি হতে পারে? লক্ষণ প্রথমার দিকে তাকিয়ে আঙুল নেড়ে বলল, আপনি চঞ্চলের বেডে স্মার্টফোন আর ইয়ার প্লাগ রেখেছিলেন, কি তাই তো? আচ্ছা, আপনি কি জানেন যে ইয়ার প্লাগ থেকে পেসমেকারে ড্যামেজ হতে পারে? সেটা আপনি আমার নামে এফআইআর করেছেন? পেসমেকারের সাইজ বিস্কুটের মতো। বুকের ডান দিকে কলার বোনের তলায় চামড়ার নিচে বসানো থাকে সেটি। পেসমেকার থেকে একটা তার ধমনী দিয়ে চলে যায় দক্ষিণ নিলয় ও দক্ষিণ অলিন্দে। পেসমেকারে ইম্পালস তৈরি হলে তারবাহিত সেই ইম্পালস হৃদয়ে পৌঁছে তাকে ছন্দে নাচায়। স্মার্টফোন সরাসরি পেসমেকারের ওপরে কোনো এফেক্ট না করলেও ওই ইয়ার প্লাগের ম্যাগনেট পেসমেকারে ইম্পালস জেনারেশনে ব্যাগড়া দিয়েছে, আর সেটাই চঞ্চলের মৃত্যুর কারণ হয়েছে। প্রথমার মনে সংশয় বাসা বাঁধছে। তার জন্য যদি চঞ্চল মারা গিয়ে থাকেন তাহলে সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবেন না। লক্ষণ পুলককে বললেন, আমি কেন এই জার্নালিস্টের বিরুদ্ধে এফআইআর করেছি তার জাস্টিফিকেশন আমি দিয়ে দিলাম, বাকি দায়িত্ব আপনার। আপনি যান, দেবীকে পাঠিয়ে দিন। নমস্কার, আমাকে এখানে ডাকা হয়েছে? ড্রয়িং রুমে ঢুকে সবার দিকে তাকিয়ে হাত জড়ো করলেন দেবী মাতা। 5 ফুট 8 ইঞ্চি লম্বা, ত্বক গম রঙা এবং নিখুঁত, চোখ এবং ঠোঁট যামিনী রায় যেন এঁকে দিয়েছেন। পাতলা ফিনফিনে ওষ্ঠ এবং ঈষৎ মোটা অধরের ফাঁকে মুক্তোর শাড়ি সাজানো। জিন্স এবং নামাবলীর কুর্তি পরা দেবীকে দেখে পুলক উঠে দাঁড়িয়ে বললেন, বসুন। পা মুড়ে সোফায় বসলেন দেবী। প্রথমা তার হাতে 1 কাপ কফি তুলে দিয়ে বলল, গায়ত্রী অভিযোগ করেছেন যে আপনি সাস্টেইন রিলিজ ক্যাপসুল খাইয়ে চঞ্চলকে হত্যা করেছেন। ভিসেরার কেমিক্যাল অ্যানালিসিসের রিপোর্ট এলেই সত্যিটা বোঝা যাবে। চঞ্চলের শেষ ফেল অনুযায়ী ওর অবর্তমানে যাবতীয় সম্পত্তির অর্ধেক মালিক কিন্তু আপনি। আর গায়ত্রীর অভিযোগ এটাই আপনার খুন করার মোটিভ। অর্থ নিয়ে কথা বলা আমার জীবন দর্শনের বিরোধী। গায়ত্রীর অভিযোগ রাতের বেলা চঞ্চল নাকি আপনার বাংলোয় কাটাতেন। ওয়াশিং ডার্টি লিনেন ইন পাবলিক ইজ নট মাই ডোমেন। কিন্তু কেউ যদি সবার সামনে কাদা ছোড়ে তাহলে সবার সামনেই পরিষ্কার করতে হবে। চঞ্চল আমার কাছে রাতে থাকলে লক্ষণ আর গায়ত্রীর সুবিধা হতো। এ কথা ওদের কেউ বলেছে কি? প্রথমা শাশ্বতর দিকে তাকায়। সে ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকার অভিনয় করলেও সব কথা গিলছে। প্রথমা প্রশ্ন করল, ওদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? লক্ষণ আর গায়ত্রী একে অপরকে ভালোবাসে। চঞ্চল সেটা জেনে ফেলায় মানসিক অত্যাচারের মাধ্যমে গায়ত্রী চঞ্চলকে ডিভোর্সের দিকে ঠেলছিল। গায়ত্রী রোজ রাতে ঝগড়া করতো বলে চঞ্চল আমার কাছে চলে আসতো।
আমি আর চঞ্চল গল্প করে রাত কাটাতাম। পুলকের ফোন এসেছে। তিনি মোবাইলে নিচু গলায় কথা বলছেন। ফোন কেটে বললেন, সেন্ট্রাল ফরেন্সিক রিসার্চ ল্যাবরেটরি থেকে জানালো ভিসেরার কেমিক্যাল অ্যানালিসিস করে কোনো পয়জন পাওয়া যায়নি। চাঁদুর দেওয়া যে দুটো ওষুধ চঞ্চলবাবু খেয়েছিলেন সেগুলো ব্লাড প্রেশার কমানোর ওষুধ। রক্তে তাদের মাত্রা স্বাভাবিক। গায়ত্রী সাস্টেইন রিলিজ পয়জন ক্যাপসুলের তত্ত্ব তাহলে বাতিল? আমি এবার উঠি। চঞ্চল জাদুকে বলছিলেন যে আপনার হার্বাল ক্যাপসুল উনি আর খাবেন না। দেবীর গমরঙা গালে উত্তেজনার লালিমা। যামিনী রায়ের আঁকা ভুরুতে সেকেন্ড ব্র্যাকেট। এক পর্দা গলা চড়িয়ে বললেন, পেসমেকার বসানোর 2 দিন আগে পর্যন্ত চঞ্চল হার্বাল ক্যাপসুল খেয়েছে। পেসিং এর পরে খেয়েছে কিনা জানি না। আইসিসিইউতে আমি যাইনি। আপনি এবার আসতে পারেন। নমস্কার করে প্রথমা। তাকে পাত্তা না দিয়ে পুলকের দিকে তাকিয়ে দেবী বললেন, লক্ষণের মুখে শুনলাম এই জার্নালিস্ট মেয়েটি চঞ্চলের বেডে স্মার্টফোন এবং ইয়ারপ্লাগ রেখেছিল। আমার হেলদি হার্ট উইদাউট ডক্টর বইতে পরিষ্কার বলা আছে যে পেসমেকারের 3 সেন্টিমিটারের মধ্যে ম্যাগনেট থাকলে সেটা ইম্পালস জেনারেশনে প্রবলেম করে। অন্যদের জেরা করা বন্ধ করে আপনি আগে একে জেরা করুন। চঞ্চলের মৃত্যুর কারণ খুঁজে পাবেন। আপনি চাঁদুকে পাঠিয়ে দিন। দেবী ঘর থেকে বেরোতেই প্রথমা হঠাৎ চনমনে হয়ে ওঠে। আগেকার সেই মনমরা ভাব আর নেই। এক টুকরো কাগজে খসখস করে 1 লাইন লিখে পুলকের হাতে ধরিয়েছে। চাঁদু ঘরে ঢুকতেই কড়া গলায় বলল, তুমি সারাদিন স্যারের সঙ্গে থাকতে? হ্যাঁ। চঞ্চল রোজ রাতে দেবীর বাংলোয় থাকতেন, এটা ঠিক? চাঁদু মুখ খোলার আগে পুলক শাশ্বতকে বললেন, বাথরুমটা কোথায়? আমি দেখিয়ে দিচ্ছি। শোনো, আমার কথার উত্তর না দিয়ে পালানোর বৃথা চেষ্টা করো না। চাঁদুকে ধমকে দেয় প্রথমা। শাশ্বত বেজার মুখে পুলককে নিয়ে ড্রয়িং রুম থেকে বেরোয়। শাশ্বতর ল্যাপটপের সামনে বসে প্রথমা বলল, আমি চিরকুটে বড়বাবুকে লিখেছিলাম যে উনি শাশ্বতকে নিয়ে যেন কিছুক্ষণের জন্য বাইরে যান। তুমি বড়বাবুকে বাথরুম দেখাতে গিয়ে কেসটা ঘেঁটে দিতে চাইছিলে, তাই না? আমি যে প্রশ্নটা করেছি তার উত্তরটা আগে দাও। চঞ্চল কি দেবীর বাংলায় রাতে থাকতেন, হ্যাঁ কি না? হ্যাঁ। দেবী বলেছেন গায়ত্রী আর লক্ষণের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, কথাটা ঠিক? হ্যাঁ। তুমি 2টো উইলের কথাই জানতে? 2টো নয়, উইল আসলে 3টে। ভুল বকছো কেন? ল্যাপটপের ওয়েব হিস্ট্রি ঘাঁটছে প্রথমা। না, ভুল বকছি না। 3টে উইলের একজন সাক্ষী আমি, আর অন্যজন আরএমও বিকাশ দত্ত। উনি স্যারের ছোটবেলার বন্ধু। লাস্ট উইল মানে 3 নম্বর উইলটা কবে হলো? গতকাল রাতে আইসিইউ থেকে বাড়ি আসার ঠিক আগে স্যার এই উইলটা করেছেন। এই উইলে উত্তরাধিকারীকে? প্রথম আর 3 নম্বর উইলে কোনো তফাৎ নেই। স্যার মরে যাওয়ার পরে সব সম্পত্তির মালিক এখন আবার গিন্নি আর খোকাবাবু। ওয়েব হিস্ট্রি ঘাঁটতে ঘাঁটতে প্রথমা বলল, কার্ডিওট্রনিক্স। ঠিক বলেছেন। কি ঠিক বলেছি? স্যারের বুকে কার্ডিওট্রনিক্স কোম্পানির পেসমেকার বসানো হয়েছে। ওটাই এখন বিশ্বে সেরা। কার্ডিওলজিস্টের সঙ্গে বসবাস করে তুমিও হৃদরোগ বিশেষজ্ঞ হয়ে গেলে নাকি? শাশ্বত আর পুলক ড্রয়িং রুমে ফেরত এসেছে। প্রথমাকে ল্যাপটপ ঘাঁটতে দেখে শাশ্বত গলা তুলে বলল, আরে আরে ল্যাপটপ পার্সোনাল জিনিস, অন্যের ইউজ করা উচিত নয়। বিপদের সময় অন্য লোকের জিনিস ইউজ করতে হয় শাশ্বত। কিবোর্ডে প্রথমার আঙুল চলছে। তাকে ঠেলে সরানোর চেষ্টা করছে শাশ্বত। বলছে, আপনার কেন বিপদ হবে? বিপদ তো দেবী মাতার। কেন? পুলকের হাতে ল্যাপটপ তুলে দিয়ে প্রথমা বলল, আমি ওই হার্বাল ক্যাপসুলগুলো কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য মুম্বাইয়ের ফার্মাকোলজি ল্যাবে পাঠিয়েছিলাম। রিপোর্টে বলছে হার্বাল ক্যাপসুলের মধ্যে বেশি মাত্রায় স্টেরয়েড রয়েছে। সেই রিপোর্ট দেখার পরেই বাবা আর মেয়েটার মধ্যে হেব্বি বাওয়াল হয়েছিল। তারপর থেকেই স্যার আর দিদিমণির দেওয়া ওষুধ খাননি। গতকাল রাতের উইলটাও ওই কারণেই করেন। নতুন উইলের কথা আর কে কে জানেন? স্যার, উকিলবাবু, ডাক্তার বিকাশ দত্ত, খোকাবাবু আর আমি। আমি কিন্তু কাউকে বলিনি। আমিও বলিনি। তুমি যে কাউকে বলনি
এটা কিন্তু আমি জানি। শাশ্বতর মাথায় হাত বুলিয়ে প্রথমা বলল, চাঁদু, সবাইকে একবার স্যারের বেডরুমে ডাকো। ফাইনাল কথাবার্তা আমি ওখান থেকে বলেই তবে উঠব। ফাইনাল কথা মানে? মানেটা খুবই সোজা। ডক্টর চঞ্চল দুবের মৃত্যুতে আমার কোনো হাতই নেই, এটা প্রমাণ করে তবেই আমি বেরোবো। সেটা করতে গিয়ে যদি দেখা যায় যে অ্যাক্সিডেন্টাল ডেথ নয়, এটা মার্ডার, তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আপনি তো আছেনই। বেশি সময় আমি নেব না, সংক্ষেপেই সবটা তাহলে বলি। চঞ্চলের বেডের চারপাশে চেয়ারে বসে থাকা গায়ত্রী, লক্ষণ আর দেবীর দিকে তাকালো প্রথমা। চাঁদু বেডের পিছনে মেঝেতে বসে, শাশ্বত পুলকের পাশে বসে ল্যাপটপ নেওয়ার জন্য ছোঁক করছে। পুলক ল্যাপটপ হাতছাড়া করেননি। চঞ্চল মারা গেলে কার লাভ? সবার দিকে তাকিয়ে জানতে চায় প্রথমা। গায়ত্রী এবং লক্ষণ মনে করছেন দেবীর লাভ, কেননা চঞ্চলের যাবতীয় সম্পত্তির মালকিন এখন দেবী। টাকা পয়সা নিয়ে কথা বলা আমার অপছন্দ। তাও বলি, দেবী মাতা ট্রাস্টের টাকার অভাব নেই। আপনার হার্বাল ক্যাপসুলে স্টেরয়েড মেশানো থাকে দেবী মা। এই তথ্য ফাঁস হয়ে গেলে ট্রাস্টের ওপর মানুষের ট্রাস্ট চলে যাবে আপনার কোটি কোটি টাকার সম্পত্তি। মিডিয়ার কাছে মুখ খোলা রাখে চঞ্চলকে খুন করে দেওয়া বিরাট বড় মোটিভ। শাট আপ! বেশি কথা বললে তোমার জিভ আমি ছিঁড়ে নেব। বেশি কথা বললে এক্ষুনি আপনার হাতে হাত করা পড়িয়ে মিডিয়ার সামনে দিয়ে প্রিজন ভ্যানে তুলবো। দেবী চুপ করে গেলেন। হ্যাঁ, তাহলে এবার অন্যদের মোটিভে আসা যাক। দেবী মনে করেন চঞ্চল মারা যাওয়ার ফলে লক্ষণ আর গায়ত্রীর লাভ হলো। আমাদের আবার কি লাভ? হাতা গুটিয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়েছেন লক্ষণ। গায়ত্রীর সঙ্গে আপনার সম্পর্কের কথা আমরা আগেই জেনে গেছি। লক্ষণের দিকে তাকিয়ে প্রথমা বলল, এটাও জেনেছি যে প্রথম উইল অনুযায়ী চঞ্চলের মৃত্যুর পর তার সম্পত্তি পেতেন গায়ত্রী আর শাশ্বত। কাজেই গায়ত্রীকে বিয়ে করলে রাজত্ব আর রাজকন্যা একসঙ্গেই পাওয়া যেত। চিফের সুপারিনটেন্ডেন্ট হিসাবে আর কতদিন থাকবেন? রাষ্ট্রপতির হৃদরোগ বিশেষজ্ঞ হতে গেলে যদি কারোর হৃদয়ে থামিয়ে দিতে হয় তবে তাই সই। এর থেকে বড় মোটিভ আর বোধহয় হয় না। আর গায়ত্রীর মোটিভ কেয়ারিং হাজবেন্ড পাওয়া, হোক না দ্বিতীয় পক্ষ। প্রথম উইল তো বাতিল, দ্বিতীয় উইল অনুযায়ী প্রপার্টি এখন দেবীর নামে। গোপন কথা ফাঁস হয়ে যাওয়ায় তিনি ভয়ের চোটে ঠকঠক করে কাঁপছেন। লক্ষণের হাত নিজের মুঠোয় নিয়ে বললেন, চঞ্চলকে মেরে আমাদের কোনো লাভ নেই, তুমি ভুল বকছো। ভুল বকছেন আপনি, কেননা গত রাতে আইসিইউ থেকে বেরোনোর আগে চঞ্চল 3 নম্বর উইলটা করে গেছেন, আর সেই উইল অনুযায়ী ওর সব সম্পত্তির মালিক আবার আপনি আর শাশ্বত। আমরা কেন চঞ্চলকে মারতে যাব? হ্যাঁ, 3 নম্বর উইলের কথা তো আমরা জানিই না। আপনাদের দুজনের মুখেই আমরা শুনে ভালো লাগলো। মোটিভ ভুলে গিয়ে এবার আমরা কজ অফ ডেথে ঢুকি। চঞ্চলের মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক হলে গিয়ে এটা কি হত্যা? দিস ইজ মার্ডার। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে আপনাকে পালাতে দেব না। গর্জে ওঠেন লক্ষণ। তারপর পুলককে বলেন, আমি আপনাকে বলেছিলাম যে ইয়ার প্লাগের ম্যাগনেট থেকে পেসমেকার ডিঅ্যাক্টিভেট হয়েছে। আপনি জার্নালিস্টকে অ্যারেস্ট করুন। ভুলটা আপনি বলেছিলেন ডক্টর লক্ষণ। পুলক কিছু বলার আগেই প্রথমার গলা বেডরুম জুড়ে চাবুকের মতো আছড়ে পড়ল। কেন সেটা জানার জন্য আপনাকে চঞ্চলের বেডে একবার শুতে হবে। চাঁদু, স্যারের বেডটা 45 ডিগ্রি করে দাও তো। চাঁদু বেডের মাথার দিক তুলে দিল। লক্ষণ লাল চোখে প্রথমাকে মেপে নিয়ে বিছানায় আধশোয়া হলেন। ধরে নিন আপনি চঞ্চল আর আমি জার্নালিস্ট, আমরা পুরনো জায়গায় বসছি। আবার বেডের বাঁ পাশের চেয়ারে বসে সে লক্ষণকে বলল, স্মার্টফোন আর ইয়ার প্লাগ এই পুরনো জায়গায় রাখলাম। এবার আপনার থেকে শেখা জ্ঞান আপনাকেই শোনানো যাক। কি? পেসমেকার বসানো থাকে বুকের ডান দিকে। ইয়ার প্লাগের ম্যাগনেট কাজ করে 3 সেন্টিমিটারের মধ্যে। আপনার বাঁদিকে থাকা ইয়ার প্লাগ আপনার বুকের ডান দিকে বসানো পেসমেকারের মধ্যে অন্তত 2 ফুট দূরে। কাজেই ইয়ার প্লাগের ম্যাগনেট থেকে পেসমেকার বন্ধ হয়নি। লক্ষণের বডি ল্যাঙ্গুয়েজে আগের আগ্রাসী ভাব আর নেই। বিড়বিড় করে বললেন, তাহলে চঞ্চল কিভাবে মারা গেল? তাহলে সেটা জানার চেষ্টা করা যাক। লক্ষণকে ছেড়ে শাশ্বতকে নিয়ে পড়েছে প্রথমা। তা খোকা বাবু, তোমার ল্যাপটপের ওয়েব হিস্ট্রিতে কার্ডিওটনিক্সের লিঙ্ক কেন রয়েছে?
তুমি তুমি আমার ল্যাপটপ ফেরত দাও। শাশ্বতর কবজি ধরে বেডের ডান পাশে এনে প্রথমা লক্ষণকে বললেন, আমি কিন্তু অত শত ডাক্তারি বুঝি না, ভুল বললে সংশোধন করে দেবেন প্লিজ। শুরু করছি তাহলে। পেসমেকারের প্রাণভোমরা একটা মাইক্রোচিপ, তাতে পেশেন্ট এবং তার রোগ সংক্রান্ত যাবতীয় ডেটা ভরা থাকে। মাইক্রোচিপ থেকে এই ডেটা ওয়্যারলেস রেডিও সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিটেড হয়। দরকার পড়লে বুকের চামড়া না কেটে পেসমেকারে হাত না দিয়ে পেশেন্টের হার্ট রেট বাড়ানো বা কমানো হয় সেই মাইক্রোচিপটার সাহায্যেই। কি তাই তো? লক্ষণ নিঃশব্দে ঘাড় নাড়লেন। চঞ্চলের ডান দিকে বসে রেডিও হার্ডওয়্যার লাগানো ল্যাপটপের মাধ্যমে খোকাবাবুর রেডিও সিগন্যাল ইন্টারসেপ্ট করেছে। তারপর সেই ডেটার সাহায্যে কার্ডিওটনিক্সের সার্ভারে ঢুকে চঞ্চলের পেসমেকার ইম্পালস জেনারেশন বন্ধ করে দিয়েছে। বুঝতে পারলাম না, একটু সহজ করে বলুন। চেষ্টা করছি। মোবাইল ফোন চুরি হলে এয়ারটেল প্রোভাইডারকে খবর দিলে ওরা যেভাবে চুরি যাওয়া সিম কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেয়, এটা সেই পদ্ধতি। খোকাবাবু একজন ধুরন্ধর হ্যাকার। এবার বুঝলাম। আমি এই ল্যাপটপ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে পাঠাচ্ছি, ওরা হার্ড ডিস্ক থেকে সব ডেটা উদ্ধার করে দেবে। শাশ্বতর গালে ঠাস করে চড় মেরে তাকে জড়িয়ে ধরেছেন গায়ত্রী। কাঁদতে কাঁদতে বলছেন, তুই কেন এরকম করলি? কেন 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 তুই কেন এরকম করলি? কেন 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 এরকম করলি? বাবাটা ওই নোংরা আন্টির সাথে থাকতো, আমার ভালো লাগতো না মা। মায়ের কোলে মাথা রেখে তার চোখের জল মুছিয়ে দিচ্ছে শাশ্বত। কৈশোরের ভাঙা গলায় বলছে, বাবাটা খালি বলতো তোকে কার্ডিওলজিস্ট হতে হবে, তোকে কার্ডিওলজিস্ট হতে হবে। আমার ভালো লাগতো না মা। বাবা আমাকে পাগলের ডাক্তারের কাছে পাঠিয়েছিল। স্কুলের বন্ধুরা এই নিয়ে আমাকে বুলি করে। আমার ভালো লাগে না মা। তুমি আর লক্ষণ আঙ্কেল কি সুন্দর বেস্ট ফ্রেন্ড। লক্ষণ আঙ্কেল আমারও বেস্ট ফ্রেন্ড জানো। সফটওয়্যার নিয়ে পড়াশোনা করতে আমাকে এনকারেজ করে। ডাক্তার হওয়ার কথা বলে বুলি করে না, জম্বি বলে গালাগাল দেয় না। পুরনো বাবাটা নেই মা। তুমি আঙ্কেলকে বিয়ে করো, আমরা তিনজনে মিলে মজা করে থাকবো। শাশ্বত, তুমি কি জানো যে তুমি যেটা করেছো সেটা মার্ডার? মার্ডার কেন হবে? দিস ইজ হার্ট হ্যাকিং। ভাষা ভাষা চোখের নিষ্পাপ দৃষ্টি মেলে শাশ্বত বলে, কার্ডিওট্রনিক্সের সার্ভারের সিকিউরিটিতে কিছু লুপ হোল ছিল, সেটা ধরিয়ে দিয়ে আমি ওদের মেল করে দিয়েছি, যাতে ওরা ভুলটা কারেকশন করে নেয়। এটা যে শাশ্বতর কাজ, এটা তোমার কখন মনে হলো? লক্ষণ বলেছিল ম্যাগনেট থেকে পেসমেকারের ড্যামেজ হয়, আর দেবী যখন বললেন যে পেসমেকারের 3 সেন্টিমিটারের মধ্যে ম্যাগনেট থাকলে তবেই ড্যামেজ হবে, তখনই আমি নিজেকে সন্দেহের তালিকা থেকে বাইরে রাখি। কেননা আমার এয়ার প্লাগ অনেকটাই দূরে ছিল, আর কাছে ছিল শাশ্বতর ল্যাপটপ। চিপ শব্দটা বারবার শুনতে শুনতে হঠাৎ মনে হলো পেসমেকারও তো চিপ থাকে। শাশ্বত দৃষ্টিতে চঞ্চলের প্রতি ঘৃণা, লক্ষণের প্রতি অ্যাডমাইরেশন, দেবীর প্রতি গ্রাজ, এই সবই আমাকে বাধ্য করে ওর ল্যাপটপের নাক গলাতে। আপনাকে ওই চিরকুট দেওয়ার আসল কারণ হলো আমি শাশ্বতকে মেশিন থেকে তুলতে চেয়েছিলাম। দেবী চুপ করে বসে আছেন, চাঁদু মেঝের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে। পাখির মায়ের মতো দুই পক্ষ দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছেন গায়ত্রী। শাশ্বত মায়ের কোলে বসে লক্ষণের হাত ধরে আছে। লক্ষণের মাথা নিচু। পুলক পানিহাটি থানায় ফোন করছেন। একদল পরাজিত মানুষকে পিছনে ফেলে প্রথমা ঘর থেকে বেরোলো। অডিও ভিজুয়াল আর প্রিন্ট মিডিয়া, এই দুই পক্ষের নজর বাঁচিয়ে তাকে চিপ থেকে বেরিয়ে দিল্লি ফিরতে হবে। সামনে অনেক কাজ। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা। ইন্দ্রনীল সান্যালের লেখা দুয়ে পক্ষ। রঞ্জিত গগৈ সোমজিৎ, প্রথমার চরিত্রে অরিত্রা, চঞ্চল শ্রীদীপ, শাশ্বত দীপমন্ত্র, ডক্টর লক্ষণের ভূমিকায় সৌমিক দাস, চাঁদু পিনাকি, পুলক দাসের চরিত্রে সৌমিক, গায়ত্রী অঙ্কিতা, দেবীর ভূমিকায় স্বস্তিকা এবং গল্প পাঠে আমি স্বর্ণাভ। অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে।
আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।